তো তাহলে শুরু করা যাক। আমরা আগের দিন যেটা পড়ছিলাম স্টিল নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে স্টিল আমরা দেখেছিলাম যে দুটো ভাগে বিভক্ত হয়। একটাকে বলা হয় প্রোটো স্টিল, আরেকটাকে বলা হয় সাইফন স্টিল। তো এই দুটোর মধ্যে প্রথম অংশ যেটা প্রোটো স্টিল, সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। আজকে আমরা করবো শুধুমাত্র সাইফন স্টিল। তবে একটু মনে করানোর জন্য একটু বলে দিই, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কী ছিল? মজ্জা বা পিঠ, অর্থাৎ এদের মধ্যে কোনো পিঠ বা মজ্জা থাকে না, কিন্তু সাইফন স্টিলের মধ্যে মজ্জা বা পিঠ থাকে। ঠিক আছে? আর এটা তোমার পাওয়া যায় শুধুমাত্র টেরিডোফাইট ফার্ন। এটা টেরিডোফাইট ছাড়াও তোমার গুপ্তবীজি বা ব্যক্তবীজি এদের তোমার কাণ্ডের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? এটা অনলি ফর কোথায় বললাম? ফার্ন। এটা ফার্ন তো আছেই, তাছাড়া কি বললাম ব্যক্তবীজি এবং গুপ্তবীজি এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেও কাণ্ডে সাইফন স্টিল দেখতে পাওয়া যায়। এবার তাহলে সাইফন স্টিল কাকে বলে? না কি বলবো, যে প্রকার তোমার স্টিলের মধ্যে কি থাকে, পিঠ বা মজ্জা থাকবে এবং তাকে বেষ্টন করে জাইলেম বা ফ্লোয়েম অবস্থান করবে। এটা কিন্তু আমরা দেখেছিলাম যে স্টিলের মানে কি থাকে, জাইলেম এবং ফ্লোয়েম এই দুটোই তো আছে। আমরা বললাম প্রোটোস্টিলে শুধুমাত্র জাইলেম আর ফ্লোয়েমই ছিল, ওখানে কিন্তু কোনো মজ্জা ছিল না। এখানে তো মজ্জা তো আছেই, কেন্দ্রস্থলে মজ্জা এবং তাকে বেষ্টন করে মানে ঘিরে জাইলেম হতে পারে অথবা ফ্লোয়েম, দুটোই কিন্তু অবস্থান করবে। তখন সেই প্রকার স্টিলকে বলা হয় সাইফন স্টিল। তবে এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো আমরা করবো। এটাকে মেইনলি দুভাগে ভাগ করা হয়, মেইনলি দুভাগে। একটা হচ্ছে একটোফিলিক সাইফন স্টিল, আর হচ্ছে অ্যাম্পিফিলিক। একটোফ্লোইক আর একটা হলো অ্যাম্পি। অ্যাম্পিফ্লুইক সাইফন স্টিল দুটো ভাগ। এছাড়া আরও আছে, সবগুলো আলোচনা করবো। তো প্রথমে আমরা দেখবো কি একটোফিলিক সাইফন স্টিল এটা কি ধরনের হয়। আমি যেহেতু বললাম সাইফন স্টিল মানে মজ্জা থাকবে, তাহলে এর ফিগারটা কেমন আসবে? রাউন্ড আসবে, মাঝখানে তোমার এই থাকবে সুবিধা বুঝতে। এই একটা এই ভিতরের অংশটাকে বলা হয় পিঠ বা মজ্জা বলছি। তারপরে এই যে মোটা অংশ দেখতে পাচ্ছি কালো মতো যেটা বললাম, এটাকে আমরা বলছি জাইলেম। আবার এই যে বাইরে দেখতে পাচ্ছি আরেকটা অংশ আছে মোটা করে গেল, আরেকটা ডবল অংশ, এটাও হবে আর কি। এটাকে আমরা কি বলছি? ফ্লোয়েম। তাহলে যে প্রকার সাইফন স্টিলে কি থাকে, কেন্দ্রস্থলে কে থাকে, পিঠ বা মজ্জা, তাকে বেষ্টন করা থাকবে কি প্রথমে জাইলেম, তারপর কি থাকবে ফ্লোয়েম। তখন এটাকে বলা হয় একটোফিলিক সাইফন স্টিল। বুঝতে পেরেছো? এটার মধ্যে উদাহরণটা দিলে কি হবে, উদাহরণটা তো দেখে নিতে হবে। যেমন এটা ইকুইজিটামে পাওয়া যায়, কি নাম বললাম এই এক্সাম্পল? ইকুইজিটাম। এটা একটা টেরিডোফাইটের নাম, ইকুইজিটাম। এক্সাম্পলগুলো অবশ্যই দরকার, তোমাদের নিজের জন্য মনে রাখবে, পরীক্ষার জন্য উদাহরণ দিয়ে দেয় যেটা কী ধরনের হয়। ইকুইজিটাম একটা যে তোমার কাণ্ড, এটা এক ধরনের টেরিডোফাইট বা এক ধরনের ফার্ন, তার মধ্যে একটা একটোফিলিক পাওয়া যায়। এবার অ্যাম্পিফিলিক, এখন নামটা হচ্ছে অ্যাম্পি মানে কি, অ্যাম্পি দিয়ে আমরা কি বলি, উভচর, মানে উভয় দিক। তার মানে এখানে কিরকম ব্যাপারটা আসছে, ধরো এটাও তোমার রাউন্ড হলো, মাঝখানে তো পিঠ থাকবে, উভয় দিকে মানে মাঝখানে তোমার কি অ্যান্টিফ্লোইক, পিএইচ মানে কি ফ্লোয়েম, মাঝখানে জাইলেম আর তার দুদিকে কি আছে ফ্লোয়েম, এর নাম হচ্ছে অ্যাম্পিফ্লোইক। হ্যাঁ,
এটা হচ্ছে কালো অংশ, এটা তোমার জাইলেম। এটা ফ্লোয়েম, এর বাইরে এটা হচ্ছে তোমার কি, মাঝখানে তোমার জাইলেম, আর এই কালো মতো দেখতে পাচ্ছ, এটা আবার কালো রাউন্ড হবে, দুদিকে ফ্লোয়েম। তাহলে কিরকম আসছে, এই ফিগারটা কিন্তু কালো হবে না, এটা জাস্ট খালি নর্মাল হবে প্লেন, এটা কালো আসছে। এটা এটা হচ্ছে ফ্লোয়েম, এই মাঝখানে তোমার জাইলেম, আর বাইরেও কিন্তু কি আছে আবার ফ্লোয়েম। বাইরেটাকে বলা হয় বহি ফ্লোয়েম, আর ভিতরটাকে কি বলা হয় অন্তর ফ্লোয়েম। মানে মাঝখানে জাইলেম আর তার উভয় দিকে কিন্তু কি থাকবে ফ্লোয়েম। তাহলে এটা হয়ে গেল কি এমপি ফ্লোয়েম, সাইফন স্ট্রিং। সাইফন স্ট্রিং কেন আছে, মাঝখানে কি আছে বলো, এখানে পিট তো আছে, হ্যাঁ পিএইচ বলতে ফ্লোয়েম আর এক্স ওয়াই বলতে না জাইলেম, আমি সংক্ষেপে লিখলাম, আমাকে বুঝে নিতে হবে। তাহলে দুটো ডিফারেন্স বুঝতে পেরেছো, ইলেকট্রোফিলিক আর এমপিফিলিক। কি বললাম, যে প্রকার সাইফন স্ট্রিংতে কেন্দ্রস্থলে থাকবে পিট বা মজ্জা, আর তাকে ঘিরে জাইলেম ফ্লোয়েম বেষ্টন করে আবর্ত করে বা বলয় করে সারা থাকবে, তখন তাকে বলা হয় ইলেকট্রোফিলিক। আর অ্যান্টিফিলিক কি বললাম, যে প্রকার সাইফন স্ট্রিংতে মাঝখানে থাকবে পিট আর জাইলেমের উভয় পাশে কি থাকবে ফ্লোয়েম থাকবে, জাইলেমের ভিতরেও ফ্লোয়েম বাইরেও ফ্লোয়েম, ভিতরেটাকে বলা হয় অন্ত ফ্লোয়েম বা ওটাকে বলা হয়, আর বাইরেটাকে বলা হয় বহি ফ্লোয়েম বলা হয়। তো এটারও আমরা উদাহরণ দেখে নেব, যে এটা কোথায় মার্সিলিয়া দেখা হয়, এটা কোথায় বলা মার্সিলিয়া, নামটা নিশ্চয়ই শুনেছো, তোমরা দেখানো হয়েছে এটা একবার, মনে পড়ছে মার্সিলিয়া, ভুলে গেছো, সুস্মিতা, ওই যে 4টা করে পাতা হয় না, ঠিক আছে, 4টা করে পাতা থাকে, শাক শাক হিসাবে খাওয়া হয়, জলের মধ্যে ভাসে আর কি, পুকুর টুকুরে থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ, ওটাকে শুশুনি শাক বলা হয়। তাহলে এই মার্সিলিয়াতে, হ্যাঁ এই মার্সিলিয়া গাছের তোমার কাণ্ড দেখতে পাওয়া যাবে কি অ্যাম্পিফ্লুইড পাওয়া যাবে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো হচ্ছে মেন, একটা হচ্ছে ইলেকট্রোফ্লুইড আর হচ্ছে অ্যাম্পিফ্লুইড। এছাড়াও আরও কতগুলো ধরনের কিন্তু সাইফন স্ট্রিং হয়, সেগুলো আমরা আলোচনা করবো এবার। তো ফার্স্টে আমরা দেখবো একদম বলে দিতে আমার নেক্সট এরপর সোলেনো স্ট্রিং। তাহলে কি বলা, ফার্স্টে কি বলে একটা পেলাম সোলেনো, সোলেনো স্ট্রিং। এগুলো কি ধরনের, এই সবগুলোই এরপরে যেগুলো আমরা আলোচনা করব, এই সবগুলোই তোমার কিন্তু ইলেকট্রোফ্লুইড অথবা অ্যাম্পিফ্লুইডের মধ্যেই পড়বে, মানে এরই অংশ, কোনটা কোনটা ইলেকট্রোফ্লুইডের অংশ, আবার কোনটা আমরা দেখবো অ্যাম্পিফ্লুইডের অংশ, হ্যাঁ ওই জন্য মেন দুটো, তারপরে এছাড়া আরো টাইপস হতে পারে। তো প্রথমে যেটা আমরা বলবো সোলেনো স্ট্রিং, আচ্ছা সোলেনো স্ট্রিং, তাহলে এর ছবিটা কেমন হবে, এটা মাঝখানে তো পিঠ থাকবে বললাম, এটা তোমার যে জাইলেম, এটা কি বললাম, দেখো এদিকে এখানে একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, তাই না, আছে এটা একটা অংশ এখানে বিচ্ছিন্ন হয়েছে, এটাকে বলা হয় পত্রাবকাশ। কি বলা হয়, পত্রাবকাশ। অর্থাৎ যে প্রকার তোমার সাইফন স্ট্রিংয়ে তোমার কিছুটা অংশ, একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে যায়, তাহলে দেখো এই অংশ কিন্তু পুরোটা গলি ছিল, এর মধ্যে ধরো এই জিনিসটার মধ্যে কল্পনা করো, এই জিনিসটাই ছিল ইলেকট্রোফ্লুইডই ছিল, হ্যাঁ মাঝখানে পিঠ, তার বাইরে গেলে তার বাইরে ফ্লোয়েম, এটা কি ছিল ইলেকট্রোফ্লুইড। তো তাহলে ইলেকট্রোফ্লুইডের একটা অংশ কোনো কারণবশত মাঝখানে একটা বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে গেছে, একটা ক্ষুদ্র একটা পত্রাবকাশ তৈরি করেছে, তাহলে এই ধরনের স্ট্রিং কি বলবো আমরা, সোলেনো স্ট্রিং। ঠিক আছে, তাহলে যে প্রকার, এটা কার অংশ ইলেকট্রোফ্লুইডের, যে প্রকার ইলেকট্রোফ্লুইড সাইফন স্ট্রিং মধ্যে একটা পত্রাবকাশ তৈরি হওয়ার জন্য কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে বা পৃথক হয়ে যায়,
তখন এই ধরনের স্থিতিকে বলা হয় সোলেনো স্থিতি। ঠিক আছে, মনে থাকবে এটা। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় তোমার অফিওগ্লোসাম। উদাহরণটা কি বললাম? এটা হয় না, ফানে না, অফিওগ্লোসাম। এটা দুটো হতে পারে। কোনো সময় যেমন ধরো এর ভিতরে জাইলাম আছে, তো কোনো সময় দেখা গেল কি ভিতরে ফ্লোয়েম আছে, তার বাইরে জাইলাম, এটা হতে পারে। তখন তো নামটা চেঞ্জ হয়ে যাবে। কোনো সময় এটা এক্টোফ্লুইড হতে পারে, কোনো সময় অ্যাম্পিফ্লুইড হতে পারে, এরকম হতে পারে, দুটো হতে পারে। এই অংশটাই ধরো এই অংশটা বিচ্ছিন্নভাবে হতে পারে, আবার এটাও বিচ্ছিন্নভাবে হতে পারে। এটা ধরো এই অংশ বিচ্ছিন্ন হয়ে এখানে একটা বক্র প্রকাশ তৈরি করলো, করতেই পারে। যদি এক্টোফ্লুইড থেকে বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় এক্টোফ্লুইড সোলোনোস্টিলিক। আর যদি অ্যাম্পিফ্লুইড থেকে বিচ্ছিন্ন হয় তাহলে কি বলা হয়? অ্যাম্পিফ্লুইড সোলোনোস্টিলিক। হ্যাঁ, দুটো এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি হয় তাহলে এই অংশটা তৈরি হয়েছে। আর যদি এটা বিচ্ছিন্ন হয় তাহলে নামটা হয়ে যাবে অ্যাম্পিফ্লুইড সোলেনোস্টিলিক। যেটা উদাহরণটা বললাম অফিওগ্লোসাম, এটা কার বললাম? এক্টোফ্লুইড যদি ভাগ হয়ে হয়। আর যদি অ্যাম্পিফ্লুইড যদি ভাগ হয়ে হয় তার উদাহরণটা হতো আর কি গ্লাইচিয়ানা। হ্যাঁ, ওর নামটা মনে রাখবেন, গ্লাইচিয়ানা। এটা জাস্ট মনে রাখবেন এক্সাম্পলগুলো। তাহলে এটা হয়ে গেল তোমার সোলোনোস্টিলিক, মনে থাকবে। তাহলে এটা কার অংশ হতে পারে? এই দুটো হতে পারে। হ্যাঁ, তাহলে যে প্রকার সাইফোনোস্টিলিতে কি হবে? একটা ক্ষুদ্র একটা কি বললাম পত্রাবকাশ তৈরি হওয়ার জন্য কি হয়? কিছুটা অংশ পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, এটাকে আমরা বললাম সোলোনোস্টিলিক। এটা একটা গেল। নেক্সট আমরা কি দেখবো? 2 নম্বর ডিকটিওস্টিলিক। এটা ইটিডি। 2 নম্বর কি বললাম? ডিকটিও। আচ্ছা, ডিকটিওস্ট এটা কি দেখবো? এটা এখানে কভার ভেঙেছে একবার। যদি এই অংশটায় একবার না ভেঙে যদি অনেকবার করে ভাঙি, ধর এখানে একটা ভাঙলো, এখানে একটা ভাঙলো, এখানে একটা ভাঙলো, হতে পারে এখানে একটা পত্রাবকাশ তৈরি হয়ে গেল, এখানে একটা পত্রাবকাশ তৈরি হয়ে গেল, এখানে একটা পত্রাবকাশ তৈরি হতে পারে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কি? এটা হলো ডিকটিওস্ট। সেম জিনিস, এটা কিন্তু কার অংশ? এই অংশ এক্টোফ্লুইড বা অ্যাম্পিফ্লুইড যাই হোক না কেন, এই অংশগুলো যদি একবার বিচ্ছিন্ন হয়ে না হয়, যদি কি অনেকবার, বহুবার, বারবার করে যদি বিচ্ছিন্ন হয়ে এবং অনেকগুলো পত্রাবকাশ তৈরি করে, তখন সেটাকে আমরা নাম দিলাম কি? ডিকটিওস্টিলিক। জিনিসটা বললে ব্যাপারটা সোলোনোস্টিলিক মানে একবার ভেঙে একবার পৃথক হয়ে একটা পত্রাবকাশ তৈরি হয়েছে, আর এখানে অনেকবার বিচ্ছিন্ন হওয়ার ফলে অনেক কটা পত্রাবকাশ তৈরি হয়েছে, জিনিসটা কিন্তু সেম। তখন এটাকে বলা হয় কি? ডিকটিওস্টিলিক। মনে থাকবে। তাহলে এগুলো এর ভাগ আসছে কি আসে না? ওটিতে আসছে, ওখান থেকে তো তৈরি হচ্ছে এগুলো সবগুলো না। তাহলে এর উদাহরণটা হবে কি? ড্রাফটেরিস। নামটা মানে এক্সাম্পলটা ডি দিয়ে নামটা আছে, মানে সুবিধা হবে। ড্রাফটেরিস। আচ্ছা, এবার কি? এই যে এখানে অনেকগুলো অংশ তৈরি হলো, তো এক একটা অংশকে কি বলা হয়? মেরিস্ট্রি বলা হয়। কি নাম বললাম? মেরিস্ট্রি। মেরিস্ট্রি। এটা মনে রাখবে যে পুরো অংশটাকে আমরা বলছি কি? ডিকটিওস্টিলিক। এর মধ্যে তো অনেকগুলো ছোট ছোট তৈরি হয়েছে, এক একটা অংশকে আমরা কি বলছি? মেরিস্ট্রি। মনে থাকবে এটা একটা, এটা একটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবার কি থাকবে? 3 নম্বর ইউস্টিলিক। ইউস্টিলিক আমরা দেখবো। আচ্ছা, যেটা বললাম এই যে অংশটা পুরোটা, এটা একটা, এটা হবে ইউস্টিলিক হবে। এটা হচ্ছে ইউস্টিলিক, এটা এই নয় তোমার ডিকটিওস্টিলিক না, ডিকটিওস্টিলিক আছে। এটা ইউস্টিলিক। আর ইউস্টিলিক একটা অংশ কি বলা হয়? মেরিস্ট্রি। হ্যাঁ, এটা মনে রাখবে। আমরা এটা পয়েন্টটা বলছি, ডিকটিওস্টিলিকটা বলছি। তাহলে এটা ইউস্টিলিক হয়ে গেল। তাহলে প্রথমে আমরা দেখলাম সোলোনোস্টিলিক মানে একবার যেটা বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, এইটা এক্সাম্পল এটাই হবে, সেমই হবে। তো যেটা বললাম তোমার ওই ড্রাফটেরিসটা বললাম, এটা এই এক্সাম্পল হবে ইউস্টিলিক। সূর্যমুখী কুমড়ো এসব দেখতে পাওয়া যায়। এটা হ্যাঁ, এটা সূর্যমুখী আর কুমড়ো, সূর্যমুখী আর কুমড়ো কাণ্ডে, এটা মানে। আচ্ছা, ডিকটিওস্টিলিকটা বলে দিলাম। ছবিটা একটু আলাদা আছে, 3 নম্বর ছবিটা। ওটা উদাহরণ তো ওটাই। এটা তো ঠিক আছে, এটা উদাহরণ, এটা আমি ডিকটিওস্টিলিক দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি।
এইটাই হলো এই তো হচ্ছে, এটা হলো তোমার ডিক্টেট স্টোরি। মাঝখানে পিঠ, আর এখানে দেখো অনেকগুলো আছে না, চোখ। চোখের মতোই বলতে পারো। যে এটা হচ্ছে কার্টুনটা বলতে অ্যাম্পিফ্লুইক, এটা এই অংশটা বিচ্ছিন্ন হয়ে এরকম হয়েছে। তাহলে অ্যাম্পিফ্লুইক সাইফোনোস্টলি যখন অসংখ্য পত্রাবকাশ, অনেকগুলো ভাগ ভেঙেছে, অসংখ্য পত্রাবকাশ দ্বারা পৃথক পৃথক স্ট্রিতে তৈরি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি ডিক্টেট স্টোরি। তাহলে এই অংশটা থেকে এসেছে, এই অংশটা থেকে এটা তৈরি হয়েছে। আর এটা অংশ কোথা থেকে হয়েছে? এখান থেকে হয়েছে। তো দেখতে দেখা না, এটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে আরেকবার রিপিট করছি ব্যাপারটা প্রথম থেকে, মানে জিনিসগুলো একটু না ভুলে যাই, একটু ছোটো করে মনে রাখার জন্য একটু সিম্পল মানে ই রাখতে হবে। তোমাকে যেটা ফার্স্ট মনে রাখতে হবে কি, যে পিঠ আছে কি নেই। যদি পিঠ থাকে তাহলে হবে কি সাইফোনোস্টলি, না থাকলে হবে প্রোটোস্টলি। এবার নেক্সট দেখবো কি, মেইনলি দুটো ভাগ বললাম, একটা বললাম একটোফ্লুইক, একটা বললাম অ্যাম্পিফ্লুইক। একটোফ্লুইকে কি বললাম, মাঝখানে পিঠ, তার বাইরে কি থাকবে জাইলেম, আর ফ্লোয়েম বলয়াকারে আবর্ত করে সায়ান থাকবে, এটা হয়ে গেল একটোফ্লুইক। অ্যাম্পিতে কি বললাম, মাঝখানে পিঠ তো আছেই, আর জাইলেমে উভয় পাশে কি আছে, ফ্লোয়েম আছে, অন্ত আর বহি, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি বললাম, এই দুটো থেকে আরো অনেক টাইপ হয়। প্রথমটা নামটা বললাম সোলোনোস্টলি, এখানে কবার বিচ্ছিন্ন হয়েছিল? একবার। যে প্রকার একটোফ্লুইক, হ্যাঁ, এখান থেকে একবার বিচ্ছিন্ন হয়ে একটা পত্রাবকাশ তৈরি করে, তখন তাকে বলা হয় সোলোনোস্টলি। নেক্সট কি বললাম, ইউস্টলি, এখানে কি বললাম অনেকবার, হ্যাঁ, মানে এই একটোফ্লুইকটাই এখানে একবার হয়েছিল, এখানে একটোফ্লুইকটা কি হলো অনেকবার, বারবার করে পৃথক হয়ে ভেঙে গিয়ে অনেকগুলো পত্রাবকাশ তৈরি করে, তখন তাকে বলা হয় ইউস্টলি। আর ইউস্টলি এক অংশ কি বলা হয়, মেরিস্টলি। আর নেক্সট কি বললাম, ডিক্টোস্টলি কোনটা বললাম, এই অ্যাম্পিফ্লুইক বললাম। এই অ্যাম্পিফ্লুইক সাইফোনোস্টলি থাকে, এটাও কিন্তু যদি অনেকবার করে বারবার করে ভাঙে তারপরে যে স্ট্রিপ তৈরি হয় তাকে বলা হয় কি ডিক্টোস্টলি। তার মানে এটা যদি একবার ভাঙে তাহলে হবে সোলোনোস্টলি, এটা যদি অনেকবার ভাঙে তাহলে হবে বলো ইউস্টলি। আর এটা যদি অনেকবার করে ভাঙে সেটা হবে তোমার কি বলো, ডিক্টোস্টলি। বাস, এই হচ্ছে ডিফারেন্স, এটা তোমাকে মনে রাখতে হবে। ডিক্টোস্টলি আমরা বললাম ড্রাগ ট্রেস এ ফান, এটা হয়ে গেল। আচ্ছা, আর লাস্ট আছে তোমার কি অ্যাটাক্টোস্টলি, এটা একটু দেখে নেবো। অ্যাটাক্টোস্টলি এটা হলে কমপ্লিট হয়ে যাবে। চার নম্বর হচ্ছে অ্যাটাক্টোস্টলি। অ্যাটাক্টোস্টলি এটা এরকম ছবি আসবে, এটা ভুট্টাতে পাওয়া যায়, ভুট্টা অনেকগুলো থাকবে উপরে। নিচটা তোমার হচ্ছে জাইলেম, ডিপ কালার সবগুলো। তাহলে এই যে এটা জাইলেম, বায়োটা কি বললাম, ঠিক আছে। অ্যাটাক্টোস্টলি যাও, এখানে দেখো সায়ানোর কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি, অনেক বিচ্ছিন্নভাবে তোমার এলোমেলো হয়তো তোমার সায়ানো আছে, হ্যাঁ। তাহলে যে প্রকার এটা কোনটা অংশ বলতো, এটা ইউস্টলি, স্যার বই হ্যাঁ। এখানে রাখেন। হ্যাঁ, নড়ছে। নড়ছে, এখন নড়ছে না, আপনি এবার হ্যাঁ। আচ্ছা, এই যে ইউস্টলি বললাম, এটা এই অংশটাই যদি তোমার বিক্ষিপ্ত হবে এলোমেলোভাবে অবস্থান করে, তখন এটা নামটা হয়ে যাবে তোমার কি অ্যাটাক্টোস্টলি। তাহলে এটা কার থেকে, ইউস্টলি থেকে আসছে, হ্যাঁ। তাহলে ইউস্টলির যে অংশটা কি থাকে, বিক্ষিপ্ত হবে এলোমেলোভাবে অবস্থান করে, তখন তাকে বলা হয় কি অ্যাটাক্টোস্টলি।
স্টিলি। এটা কোথায় পাওয়া যায়? আগে বললাম ভুট্টা ফান্টে। কোথায় পাওয়া যায়? ভুট্টা, জিয়া মিলস যেটাকে বলা হয় ভুট্টা, হ্যাঁ জিয়া মিলস, এই ভুট্টা কান্টে পাওয়া যায়। তাহলে এই হলো স্টিলি সাইফন স্টিলি ভাগগুলো হয়ে গেল। ছোট্ট করে একটু সংক্ষেপে আগে লাস্ট করে বলে দিলাম, সাইফন মানে কি আছে? মজ্জা বা পিট আছে। দুটো ভাগ মেনলি, একটোফ্লুইড আর অ্যাম্পিফ্লুইড। একটো হলে কি হবে? মাঝখানে পিট, তার বাইরে জাইলেম, তার বাইরে ফ্লোয়েম। আর যদি অ্যাম্পি হয় তাহলে মাঝখানে পিট তো আছে আর জাইলেমে উভয় পাশে ফ্লোয়েম। তারপরে কি বললাম? সলিড স্টিলি, এটা কার? একটোফ্লুইড থেকে এসেছে। এটা এই অংশটা যদি একবার বিচ্ছিন্ন হয়ে একটা মাত্র প্রকাশ তৈরি করে তখন হয়ে গেল কি? সলিড স্টিলি, বুঝেছে? আর যদি এটা অনেকবার বিচ্ছিন্ন হয় তাহলে হয়ে গেল ইউস্টিলি। ইউস্টিলি একটা অংশ কি বলা হয়? মেরিস্টিলি। ভেরি গুড। আর যদি অ্যাম্পিফ্লুইড থাকে ওই অংশটা যদি বারবার করে বিচ্ছিন্ন হয় তাহলে উৎপন্ন করে কি? দ্বিতীয় স্টিলি, হয়েছে? আর ইউস্টিলি অংশটাই যদি বিক্ষিপ্ত হয়ে লেভেল অবস্থান করে তখন তাকে বলা হয় অ্যাটাক্টিভ স্টিলি। বাস এই হচ্ছে ভাগ। এবার এটাকে তুমি কিভাবে মনে রাখবে? পরীক্ষাতে কিরকম কোশ্চেন আসতে পারে? হয় ক্যারেক্টার তুলে দিতে পারে অথবা এক্সাম্পল দিতে পারে। ক্যারেক্টার বলতে তোমাকে হয়তো বললো যে একটা তোমার ক্যারেক্টার তুলে দিল যে প্রকার স্টিলি তোমার বিক্ষিপ্ত হবে এই লেভেল অবস্থান করে, এটা কি ধরনের স্টিলি হবে? তাহলে উত্তরটা কি হবে? অ্যাটাক্টিভ স্টিলি। পুরো একটা ক্যারেক্টার তুলে তোমাকে বলতে পারে এটা কি ধরনের স্টিলি, অথবা তোমাকে এক্সাম্পল দিতে পারে যে এই একটা সলিড স্টিলি কোথায় দিতে পাওয়া যায়। চারটা অপশন তোমাকে দিল, এর বাইরে কিছু কোশ্চেন হয় না। হয় এক্সাম্পল দিয়ে কোশ্চেন দিতে পারে অথবা ক্যারেক্টার তুলে কোশ্চেন করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো স্টিলি তোমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার তোমাদের এক টপিক মনে বাকি আছে, তোমাদের প্রাণীদেহের গঠনগত অঙ্গ সংস্থান। তার মধ্যে যে আর্সোলা বলে টপিকটা যেটা আছে, হ্যাঁ সেটা আমি পড়াবো। আর বাকি অংশ তোমাদের যদি স্পেশাল একটু বলে দেবো। একটু অফ করবো। তাহলে শুরু করছি আরশোলা। হ্যাঁ, আরশোলাকে ইংরেজিতে বলা হয় ককরোচ। আর এর বিজ্ঞান সম্মত নাম কি? এটা তোমরা তো জানো, পেরিপ্ল্যানেটা আমেরিকান। তাহলে আরশোলা প্রথমে আমরা কি দেখবো যে এর বাসস্থান কোথায় থাকে পাওয়া যায়। আরশোলা বলে সাধারণত অন্ধকার আর স্যাঁতস্যাঁতে জায়গাতে পাওয়া যায়, বা ড্রেন বা কোনো গুদাম ঘর যেখানে শস্য রাখা থাকে, রান্নাঘরে পাওয়া যায় না? পাওয়া যায় তো? হ্যাঁ, তাই কথা না শুনুন। তাহলে কি বললাম? বাসস্থানটা কোথায় হতে পারে? মেনলি অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে জায়গা, ভিজে জায়গা। তাছাড়া গুদাম ঘরে থাকতে পারে, রান্নাঘরে থাকতে পারে, কোনো কোনো সময় মাটির নিচেও থাকতে পারে। তাহলে এই হচ্ছে বাসস্থান। বুঝতে পেরেছো? এবার আমরা কি দেখবো? স্বভাব। ফার্স্টে যেটা এক নম্বর আমরা বলবো, এটা কি ধরনের প্রাণী? নিশাচর প্রাণী, যেটাকে বলা হয় ইংরেজিতে কি বলা হয়? নকটার্নাল। নিশাচর, এটা মনে রাখবে, নিশাচর প্রাণী। তার মানে যখন রাত্রিবেলা হবে, রাত্রিবেলাতে যখন আলো থাকে না, অন্ধকার থাকে, সেই সময় এরা খাদ্যের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে। একা একা বেরোয় না, দলবদ্ধভাবে কিন্তু এরা একসঙ্গে বেরিয়ে যায়। বুঝতে পারছো? এটাকে নিশাচর প্রাণী বলা হয়। ইংরেজিতে বলা হয় নকটার্নাল। নামটা মনে রাখবেন, নকটার্নাল। তোমার যদি নিট দিবে অনেক সময় এই ওয়ার্ডটা উল্লেখ করতে পারবে, নকটার্নাল। এটা একটা নিশাচর প্রাণী। 2 নম্বর, এরা সর্বভূক প্রাণী, অর্থাৎ এরা সব কিছুই খায় মোটামুটি। সর্বভূক প্রাণী, যেটা ইংরেজিতে বলা হয় কি? ওমনিভোরাস। ওমনিভোরাস অর্থাৎ এরা সব কিছুই খায়। হ্যাঁ, ধান থেকে শুরু করে তো রান্নাঘরে যদি কোনো কিছু আবর্জনা পড়ে থাকে, খাবারের অংশ বিশেষ, সেটাও কিন্তু ওরা খেয়ে নেয়। তাহলে ওরা মোটামুটি সব কিছু ওরা খাবার খেতে পারে। সর্বভূক প্রাণী ইংরেজিতে বলা হয় ওমনিভোরাস বলা হয় এটাকে। এটা মনে রাখবে। 3 নম্বর কি? এরা হচ্ছে তোমার কি, যে অনেক সময় এরা মৃত আরশোলাকেও খায়। মানে এরা তো এমনিতে খাচ্ছে, সব কিছু খায়। যদি কোনো একটা আরশোলা মরে যায় তাহলে তারা কি করে? সেই মৃত আরশোলাটাকেও তারা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে নেই। তাহলে এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে একটা প্রাণী, যে প্রাণীটা মারা গেলে তাকেও আবার খেয়ে নেয়। এই ক্যারেক্টারটাকে বলা হয় কি? ক্যানাবলিজম। কি বলা হয়? ক্যানাবলিজম। হ্যাঁ, মৃত আরশোলাও খায়।
এটা কি বললাম, ক্যানাবলিজম। নামটা একটা টাউন মনে রাখবে, ক্যারেক্টার মধ্যে পড়ছে। তাহলে একটা বললাম নিষিদ্ধ প্রাণী, নকটার্নাল, রাতে বেলাতে অন্ধকারে এটা বেরোবে। সরল প্রাণী, অমনিভোরাস, সব কিছু মোটামুটি খায়। তাছাড়া আবার মৃত অর্থটাকেও খেতে পারে। এই ক্যারেক্টারটাকে বলা হয় ক্যানাবলিজম বলা হয়। মনে রাখবে। 4 নম্বর, এরা হচ্ছে তোমার কি দ্রুত গতিশীল পতঙ্গ, মানে এরা খুব তাড়াতাড়ি দেখবে খুব সেন্সিটিভ হয়, একটু আওয়াজ পেলে দূরে দূরে পালিয়ে যাবে। হ্যাঁ, দ্রুত গতিশীল পতঙ্গ বলা হয়। দ্রুত গতিশীল পতঙ্গ বলা হয়, যেটা ইংরেজিতে কি বলা হয় এটাকে, কার্সোরিয়াল ইনসেক্ট। কার্সোরিয়াল ইনসেক্ট মানে পতঙ্গ। এটা একটা গেল। 5 নম্বর, এটাকে আবার জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম, এটা আশা করা জানা জীবন্ত জীবাশ্মটা কি। মানে এদের অ্যাকচুয়ালি উৎপত্তি কিন্তু আজকে নয়, অনেক দিন আগে, প্রায় 350 মিলিয়ন, হ্যাঁ 350 মিলিয়ন বছর আগে তোমার ওই আর্সোলার কিন্তু জীবাশ্ম পাওয়া গেছে। অর্থাৎ ডাইনোসর আসার আগেও তোমাকে আর্সোলার ছিল। আর জীবন্ত জীবাশ্ম কাকে বলি, একটা জীব যেটা কিন্তু সুদূর অতীতকালে উৎপত্তি হয়ে এখনো কিন্তু বেঁচে আছে, কিন্তু তার সমসাময়িক জীবেরা কিন্তু কি হয়েছে, মারা গেছে। তাহলে এই ধরনেরটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে আর্সোলার ডাইনোসরের আগে উৎপত্তি লাভ করে এখনো বর্তমান আছে, কিন্তু সেই সমসাময়িক জীবগুলো অনেকে কিন্তু হারিয়ে গেছে। বুঝতে পেরেছো? এবং এই জীবাশ্ম কিন্তু পাওয়া গেছে, এই জন্য এটাকে কি বলা হয়, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল এটাকে বলা হয়, ইংরেজিতে বলা লিভিং ফসিল বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার কি ক্যারেক্টার বা স্বভাব কার, আর্সোলা। ঠিক আছে, এবার আমরা কি দেখবো, এর শ্রেণীগত অবস্থা। এখানে হবে না, শ্রেণীগত অবস্থা। তাহলে প্রথম ফার্স্টে আমরা কি দেখি শ্রেণীগত অবস্থানে, ফার্স্টে কি দিয়ে শুরু হয় বলো, পর্ব দিয়ে শুরু হয়। পর্ব, এটা কি পর্ব প্রাণী, আর্থ্রোপোডা। কি নাম বললাম, আর্থ্রোপোডা। ভালো লাগছে না, আর্থ্রোপোডা। ঠিক আছে, এটাকে বাংলাতে কি বলা হয়, সন্ধিপদ। সন্ধিপদ প্রাণী কেন হয়, অ্যাকচুয়ালি এই আর্থ্রোপোডা দুটো গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে কি, এটা ভেঙে গেলে কি হয়, আর্থোস। এই আর্থোস কথার অর্থ তোমার কি, বাংলাতে সন্ধি, সন্ধি বলতে ভাঙা। আর তাহলে পোডোস, PODOS, পোডোস এর কথা হচ্ছে পদ। তাহলে সন্ধিপদ, বুঝতে পেরেছো? অর্থাৎ এদের যে পাগুলো হয় কেমন টাইপের হয়, ধরো এরকম একটা আছে, এখান থেকে একটা অংশ দেওয়া সব জয়েন্ট ঠিক আছে না, এটার সঙ্গে এটা জয়েন্ট, এটার সঙ্গে এটা জয়েন্ট, আবার এখান থেকে এরকম করে আবার এরকম করে জয়েন্ট, এখান থেকে আবার চলে গেছে এরকম করে। হ্যাঁ, সেরকম পাগুলো তাহলে কিরকম আছে দেখো, বাইরে থেকে জয়েন্ট আছে না, বাইরে থেকে জয়েন্ট হয়ে লেগে আছে, ভিতর থেকে না, মানে টানলেই খুলে যাবে। তাহলে এটার সঙ্গে এটা জয়েন্ট, এই এতগুলো জয়েন্ট হবে, এটা কি বলা হয়, সন্ধিপদ প্রাণী বলা হয়, আর্থ্রোপোডা। হ্যাঁ, এটা আমরা পেয়ে গেলাম একটা, যে পর্বটা কেন হলো, মিটিয়ে দিই। পর্বটা কি আছে, উপপর্ব। উপপর্বটাকে আমরা কি বলি, ম্যান্ডিবুলাটা। হ্যাঁ, ম্যান্ডিবুলাটা। এবার শ্রেণী, কোন শ্রেণীর মধ্যে পড়ে এটা, সেটা হচ্ছে পতঙ্গ শ্রেণী। পতঙ্গ বাংলাতে বলে পতঙ্গ, এটা হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টা, ইনসেক্টা পতঙ্গ। তারপরে শ্রেণী পড়ে সেটা উপশ্রেণী, টেরিগোটা বলা হয়, টেরিগোটা, TERI, টেরিগোটা এর মধ্যে পড়ে। তারপরে লাস্ট হবে তোমার কি, বিকাশ ছিল, এটা গণ, এটা কি বলা হয়, প্রজাতি। গণটা হয়ে যাবে তোমার কি, টেরিপ্লানেটা। আর প্রজাতি তোমার হয়ে গেল আমেরিকা। বুঝতে পেরেছো? তাহলে এই শ্রেণীগত অবস্থান সন্ধিপদ পর্বের অন্তর্গত। তাহলে যেহেতু এটা সন্ধিপদ, তোমার নিশ্চয়ই
এর আগে পড়েছিল সন্ধিপদ পর্বের বৈশিষ্ট্যগুলো পড়েছে তো, হয়তো ভুলে গেছো। তাহলে সন্ধিপদ পর্বের যেগুলো বৈশিষ্ট্য ছিল সেগুলো সবগুলো এর মধ্যে আছে কি নাই? অবশ্যই থাকবে, কারণ যেহেতু সন্ধিপদের মধ্যে পড়ে। তাহলে আমরা একটু জাস্ট আলোচনা করার জন্য জেনে নিই যে সন্ধিপদ পর্বের প্রাণীর মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকে, ইম্পর্টেন্ট কিছুটা থাকতে পারে, সেটা একটু দরকার জানলে করার সুবিধা হবে, তাহলে ম্যাচিং করতে আমাদের সুবিধা হবে, হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলো আসলের মধ্যে আছে কি না। তাহলে এটা লিখে দিই। তাহলে আমি এখন দেখবো কি যে সন্ধিপদ বা আর্থ্রোপোডা, হ্যাঁ আর্থ্রোপোডা এটা হতে গেলে এর মধ্যে কি ক্যারেক্টার থাকে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি কি যেগুলো বলবো সেটা কিন্তু আসলের মধ্যে সবগুলো কিন্তু থাকবে। এক নম্বর যেটা থাকে আর্থ্রোপোডার, ফার্স্ট টাইম কি বললাম, কি পাগুলো কেমন থাকে, সন্ধিপদ, মানে পাগুলো খণ্ড খণ্ড দ্বারা যুক্ত থাকে, এবং যুক্তটা কীভাবে থাকে, বাইরে থেকে যুক্ত থাকে, ভিতর থেকে নয়, কিন্তু ভিতর থেকে হলে টানলে ছিঁড়ে আসবে না, যেহেতু বাইরে থেকে আছে একটু খালি জোরে টানলে পরে পুরোটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে প্রথম পয়েন্ট হলো কি বহিরাগতভাবে সংযুক্ত পদ বর্তমান, একটু মনে রাখবো। কালি কালি নাই না, আছে কালি, সাথে কালি ভরো তো, কালি ভরো তো। তাহলে কি বলে, এক নম্বর কি বললাম, বহিরাগত ভাবে সংযুক্ত পদ বর্তমান, এটা একটা ক্যারেক্টার যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে পা দেখতে পাচ্ছ, এই যে পা, এটার সঙ্গে এটা খণ্ড, সবগুলো কিন্তু খণ্ড খণ্ড হয়ে লেগে আছে, এবং সবগুলো কেমন বললাম, বাইরে থেকে যুক্ত আছে। নাম্বার 2, আচ্ছা আর কি বলবো, এদের এটাকে বলা হয় বহিঃকঙ্কাল বলা হয়। তো এইটা যে বহিঃকঙ্কাল থাকে এটা কি তৈরি হয়, কাইটিন নির্মিত হয়, কি বললাম, কাইটিন। এই যে পুরো যে কঙ্কালটা আছে ভিতরে, এটা কি কি যে বললাম তৈরি থাকে, কাইটিন নির্মিত। তো এটা একটা মনে রাখো যে বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা গঠিত, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স থাকে যেটা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা আর কি থাকে, এদের এই যে দেখতে পাচ্ছ এক একটা অংশগুলো আছে, তাহলে এই একটা অংশ ধরো, এই একটা অংশ, এই একটা অংশ সবই তো কম আছে, তাহলে এই সবগুলো আবার পরস্পর একটাকে যুক্ত করতে হবে, জয়েন করতে হবে। এটা জয়েন করার জন্য কি আছে, একটা মেমব্রেন বা পর্দা আছে, এটাকে বলা হয় আর্থ্রোপোডাল পর্দা। তাহলে আর্থ্রোপোডাল পর্দা দ্বারা তোমার কি থাকে, এই যে প্লেটগুলো থাকে, অনেকগুলো প্লেট আছে না, একটা প্লেট একটা প্লেট, আর এটা যেগুলো কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্লেট বা প্লেট দিয়ে ভরে থাকে, এই প্লেটগুলো কি বললাম, কাইটিন দ্বারা গঠিত। এবারে সবগুলো প্লেট যে আছে এটা আবার একটা পর্দা যুক্ত আছে, এই পর্দাটাকে কি বলা হয়, আর্থ্রোপোডাল মেমব্রেন বা আর্থ্রোপোডাল পর্দা। তাহলে এর মধ্যে একটা চিহ্ন কি বললাম যে আর্থ্রোপোডাল পর্দা দিতে পারে, আর্থ্রোপোডাল পর্দা, এটা কোথায়। 4 নম্বর কি থাকে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এতে আমাদের শরীরে আছে কি, রক্ত আছে কি নেই, এদের শরীরে রক্ত আছে, আমাদের শরীরে রক্তটা কোথায় কোথায় আছে বলো, ধমনীতে আছে, শিরাতে আছে, হৃৎপিণ্ডে আছে, তাই তো। কিন্তু এদের শরীরের সমস্ত জায়গাতেই রক্ত বর্তমান, মানে ধরো আমাদের শরীরে যে ভিতরে যে অংশগুলো আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, আছে কি দেহান্ত আছে, লিভার আছে, কিডনি সবই তো আছে, ওটাকে যদি পুরোপুরি বার করে না তাহলে ভিতরে কি থাকবে, একটা গর্ত হবে। এদের শরীরের মধ্যে একটা গর্ত কিন্তু আছে, কিন্তু এদের গর্তের দেহের সমস্ত জায়গাতে রক্ত বর্তমান, এই জন্য এটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হিমোসিল। কি বলা হয়, হিমোসিল, অর্থাৎ রক্তপূর্ণ দেহগহর, এদের দেহগহরটা পুরোপুরি রক্ত দ্বারা পরিপূর্ণ, এই ধরনের ফিচারটাকে কি বলা হয়, হিমোসিল, মনে রাখবে হিমোসিল, রক্তপূর্ণ দেহগহর, রক্তপূর্ণ দেহগহর, এটাকে কি বলা হলো, নামটা বললাম হিমোসিল, টার্মটা খুব ইম্পর্টেন্ট টার্ম, দেখুন আসে হিমোসিল। হিমোসিল কি, তাহলে কি বলতে হবে, আরশোলার রক্তপূর্ণ যে দেহগহর তাকে বলা হয় কি, হিমোসিল। আচ্ছা আমাদের রক্ত তো কালার আছে রেড, কিন্তু আরশোলার রক্ত কি বর্ণহীন, এদের রক্তে কোনো কালার নেই, কেন নেই, আমাদের যেমন হিমোগ্লোবিন থাকে ওদের কিন্তু হিমোগ্লোবিন নেই, কি আছে তার পরিবর্তে হিমোসায়ানিন আছে, যার জন্য রক্তটা কি হয় বর্ণহীন। এই ধরনের বর্ণহীন রক্তকে কি বলা হয়,
হিমোলিম্ফ। কি নাম বললাম? হিমোলিম্ফ। টার্মটা মনে রাখবে, যে বর্ণহীন রক্ত, বর্ণহীন রক্ত, এটা কি নাম বললাম? হিমোলিম্ফ। তাহলে এই যে ক্যারেক্টারগুলো বললাম, এই সবটাই তোমার কার ক্যারেক্টার? আর্থ্রোপোডার ক্যারেক্টার। এই সবগুলো আবার আর্টসের মধ্যে আছে কি নেই? সবটাই কিন্তু বর্তমান, সবটাই কিন্তু প্রেজেন্ট, সবটাই কিন্তু আছে। বুঝতে পেরেছো? এই যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর্থ্রোপোডার বা সন্ধিপদ পর্বের অন্তর্গত যতগুলো প্রাণী তাদের মধ্যে এগুলো আছে, আবার আর্টসের মধ্যে এই সবগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা একটু জাস্ট শেষের দিকে চলে আসতে শেষ করে দেবো, একটু করবো যে এর বহিরাকৃতি দেখতে কেমন বলতো বাইরে থেকে? এটা যদি বলা দেখতে কেমন বহিরাকৃতি, দুটো টার্ম মনে রাখতে হবে। হ্যাঁ, বহিরাকৃতি কেন কি বলবো? দুটো টার্ম আমরা মনে রাখবো। একটা টার্ম হচ্ছে তোমার কি, যে পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে তোমার কি চারটা, মানে এটা আকারটা আমি বলছি। হ্যাঁ, বহিরাকৃতি মানে আকার। কি বললাম? পৃষ্ঠ এবং অঙ্কীয় দুটো দিক আছে কিনা? একটা পৃষ্ঠ দিক মানে উপরের দিকটা, আর ভিতর দিকটা কি বলবো? অঙ্কীয় দিক। তাহলে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুই থেকে তোমার কিন্তু কি চারটা। ফার্স্টে কি বললাম? পৃষ্ঠ অঙ্কীয় ভাবে চারটা, এটা একটা পেলাম। আর একটা কি তোমার দ্বিপার্শ্বীয় ভাবে তোমার কি প্রতিসম। এই এই ক্যারেক্টারটা বুঝবো আমরা। 2 নম্বর ক্যারেক্টার কি বললাম? দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, যেটাকে বলা বাইলেটারাল সিমেট্রিক্যাল। অর্থাৎ কিরকম বলো তো, এই যে আর্শটা আছে কিনা, এটাকে তুমি যদি লম্বা লম্বা মাধ্যমে দুভাগে ভাগ করে তাহলে পুরোটা কিন্তু আলাদা হয়ে যাবে। কারণ কি, এদের এদিকে যটা ডানা, এদিকে তো ডানা, এদিকে 3টে পা, এদিকেও 3টে পা, এদিকে একটা সুর, এদিকে একটা সুর। তাহলে এটাকে যদি অর্ধেক করা হয় তাহলে পুরোপুরি ভাবে দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়ে যাবে। এই জন্য এটাকে তোমার কি বলে? দ্বিপার্শ্বিক ভাবে তোমার প্রতিসম। বুঝতে ব্যাপারটা? এটা হচ্ছে আকার। এবারে বর্ণ কি? আসলে বর্ণ কেমন হয়? কালচে, কালচে বাদামি। হ্যাঁ, কালচে না লালচে? লালচে না, লালচে বাদামি। লালচে কালচে যাই বলে একই রয়েছে। লালচে বা কালচে হবে, সব কালো, ডিপ ডিপ রেড, মানে ইট পোড়া ইট হয় না, ইটকে পুড়িয়ে দিলে যে কালারটা পাবো সেরকম ধরনের আসতে পারে। এটা হচ্ছে বহিরাকৃতি। এবার হচ্ছে কি তোমার আয়তন। আয়তন কি দেখবো? আর্শলা দু রকমের হয়, এটা পুরুষ আর্শলা হয়, আবার কি স্ত্রী আর্শলা হয়। পুরুষ আর্শলার আকারটা একটু বড় হয়, স্ত্রীর তুলনায় একটু বড়। একটু মোটামুটি একটু মনে রাখবে, যেটা পুরুষ আর্শলা হয় এটার আকারটা কত হবে? মোটামুটি 3.5, হ্যাঁ 3.5 সেন্টিমিটার থেকে তোমার 5 সেন্টিমিটার। আর যেটা স্ত্রী হবে এটা একটু আরো কম হলো, 3.2 সেন্টিমিটার থেকে 4.5, এরকম ভাবে আসতে পারবে। তাহলে আকারটা পুরুষের ক্ষেত্রে একটু বড়, স্ত্রীর ক্ষেত্রে একটু তুলনামূলক একটু ছোট, এটা বড়। এবার কি বহিঃকঙ্কাল, কোনটা বহিঃকঙ্কাল বললাম? এই যে আচ্ছা, এটাকে কি বলা হয়? বহিঃকঙ্কাল, বা যেটা বলে এক্সোস্কেলেটাল বহিঃকঙ্কাল। বহিঃকঙ্কাল। তাহলে বহিঃকঙ্কাল মানে এই অংশটা আমি একটু কি বললাম, এরা কি তৈরি? অসংখ্য প্লেটের মধ্যে কি থাকে? খণ্ডক থাকে। এটাকে আমরা কি বললাম? প্লেটের মধ্যে খণ্ডক। এটা কি তৈরি থাকে? কাইটিন দ্বারা তৈরি থাকে। তাহলে এই যে প্লেটের মধ্যে কাইটিনের ভিতরে এটাকে নাম দেওয়া হয়েছে, এই নামটা কি বলা? স্ক্লেরাইড। কি নাম বললাম? স্ক্লেরাইড। তাহলে এটা যে বহিঃকঙ্কাল, এটাকে সায়েন্টিফিক ভাবে নামটা কি বলা হয়েছে? স্ক্লেরাইড। স্ক্লেরাইড। তার মানে কোনটা অংশ পাচ্ছি আমরা? এই যে পুরোটাই, যে কঙ্কালটা আছে, যে অনেকগুলো প্লেট আছে, প্লেটগুলো খণ্ড 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 হয়ে লেগে আছে, এই পুরো অংশটাকে তোমার কি বলা হচ্ছে? স্ক্লেরাইড। এই যে স্ক্লেরাইড বললাম, এটা আবার 3 রকম হতে পারে। কিরকম? যদি তোমার এটা তোমার পৃষ্ঠদেশ, পৃষ্ঠ মানে কোনটা? পিঠে, উপর দিকে। অর্থাৎ যে স্ক্লেরাইডগুলো বা প্লেটগুলো তোমার কোথায়? পিঠের দিকে আছে, এটাকে বলা হয় কি? টার্গাম। কি নামটা বললাম? টার্গাম। এটা পরীক্ষাতে খুব আসে, টার্গাম কি? তাহলে কি বলতে হবে? যে পৃষ্ঠীয় দেশ, এটা কোনটা বললাম? টার্গামটা কি বললাম? পৃষ্ঠদেশ। পৃষ্ঠদেশ বরাবর যে স্ক্লেরাইডগুলো অবস্থান করে তাকে বলা হয় কি? টার্গাম। এবার যদি অঙ্কীয় দেশ হয়, অঙ্ক মানে কোনটা হবে? উল্টো দিকে, পেটের দিকে। পেটের দিকে ওটাকে আমরা স্টার নাম বলা হয়। কি নাম বলা হয়? স্টার নাম। অঙ্কীয় দেশ।
তাহলে অঙ্কীয় দেশ বরাবর যে স্টেরয়েডগুলো আছে তাকে বলা হয় কি স্টার্নাম, ঠিক আছে। আর পার্শ্বিক ভাবে এই যে সাইডে দুপাশে যে স্টেরয়েডগুলো থাকে তাকে বলা হয় কি প্লিউরা। নামটা বললাম প্লিউরা, প্লিউরা। এটা কি বললাম পার্শ্ব দেশ। মনে থাকবে টার্মগুলো একটু, এগুলো পরীক্ষাতে এখান থেকে তো কোনো বড় কোশ্চেন হয় না, এমসিকিউ কোশ্চেনগুলো হয় 1 মার্কের হয়, 2 মার্কের হয় বা 3 মার্কের হতে পারে। আর যদিও তোমাদের সিলেবাসে আপাতত নেই, কিন্তু তোমার নিটের জন্য কি দরকার, শুধুমাত্র কি দরকার এমসিকিউ দরকার। তোমাকে টার্মগুলো মনে রাখতে হবে, টার্গামটা কি জিনিস, স্টার্নামটা কি জিনিসটা, প্লিউরাটা কি জিনিস। হ্যাঁ, তাহলে স্টেরয়েড তো আছেই। স্টেরয়েড মানে কি বললাম, যে কঙ্কালগুলো আছে কাইন্ডলিমিত প্লেটগুলো, এটাকে একসঙ্গে কি বলা হয় স্টেরয়েড বলা হয়। এটা আবার 3 রকম ভাগ আছে। যদি পৃষ্ঠের বরাবর থাকে তখন তাকে বলা হয় টার্গাম, যেটা অঙ্কীয় থাকে তাকে বলা হয় স্টার্নাম, আর যেটা তোমার দুই পাশে থাকে তাকে বলা হয় প্লিউরা। হয়েছে? বাস, আজকে আমরা এতটা বন্ধু করলাম, ইন্ট্রোডাকশনটা করলাম, এরপর আমরা বাকি অঙ্কটা আবার করবো। ওকে, ধন্যবাদ।